আসসালামু আলাইকুম প্রিয় আইন শিক্ষার্থী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আসুন আজকে আমরা আইন নিয়ে আরেকটু গল্প করি। যে আমরা ধারাবাহিকভাবে ফৌজদারি কার্যবিধির ক্লাসগুলো দিয়ে আসছি, সেই ধারাবাহিকতার আজকে 6 চ্যাপ্টার। এইখান থেকে আমরা জানতে পারবো যে একজন আসামিকে বা কাউকে আদালতে কিভাবে হাজির হতে বাধ্য করা যায়। আদালতে হাজির হতে বাধ্য করার পন্থা হলো আদালত তাকে সমন দেবে, তার ওয়ারেন্ট দেবে, অথবা হুলিয়া জারি করবে, বা ক্রোক করে সম্পত্তি ক্রোক করে তাকে আদালতে আসতে বাধ্য করবে। এই বিষয় সম্পর্কিত 6 চ্যাপ্টারে আমাদের 38 থেকে 93 ক পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে আলোচনা আছে। চলুন আমরা এই বিষয়গুলো সুন্দর করে জেনে নিই। প্রথম কথা হলো, আদালত কাউকে সমন দেয়, অর্থাৎ একটা চিঠি দেয় বা একটা পত্র দেয়, যে পত্র তাকে নির্দিষ্ট ডেটে এই আদালতে আসতে বলা হয়। আমাদের দেওয়ানি কার্যবিধিতেও যেমন আমরা পড়েছি বা সামনে আরও পড়ব, 27 ধারা 31 ধারাতে কি হচ্ছে, বিবাদীর প্রতি সমন, সাক্ষীর প্রতি সমন। একইভাবে আদেশ 5-এর বিধি 1, আদেশ 16-র বিধি 1-2-তে সমন সম্পর্কে বলা হয়েছে। এখন একটা সমন কিভাবে হয়? সমন স্বাভাবিকভাবে একটা সিটির মতো আদালতের প্রিজাইডিং অফিসার কর্তৃক স্বাক্ষরিত, তার মানে বিচারক কর্তৃক স্বাক্ষরিত, সিলমোহরকৃত। এটা 2 কপি হয়, এটা লিখিত হয়। এরপরে যদি বলি কাহার দ্বারা সমন জারি করতে হবে, সমন জারি করবে পুলিশ অফিসার, সমন প্রদানকারী অন্য কোনো ব্যক্তি বা আদালতের কোনো অফিসার, আর কোনো সরকারি কর্মচারী কর্তৃক এই সমনটা জারি করা যায়। এটি কিন্তু আমরা 68 ধারার মধ্যেই আমরা এই বিষয়গুলো পড়লাম, ঠিক আছে। এরপরে 69 ধারায় এখানে বলতেছে যে কিভাবে সমন জারি করতে হবে। এই সমনটা 2 কপি হবে, ঠিক আছে। 1 কপি প্রদান করিয়া এবং বা প্রস্তাব করিয়া ব্যক্তিগতভাবে সমন জারি করা যায়, অর্থাৎ তার 1 কপি দিয়ে আসতে হবে, অন্য সমন প্রাপ্তির জন্য স্বাক্ষর করবে, সমনের প্রতিলিপির অপর পাতায় স্বাক্ষর করবে, অর্থাৎ সমন যে পাইছে অপর পৃষ্ঠায় স্বাক্ষর করবে। আর 2 কপি সমন নিয়ে যাবে, 1 কপি তার কাছে দেবে, আর 1 কপির উল্টো পেজে স্বাক্ষর করে নিয়ে চলে আসবে যেন জারি হয়েছে। কিন্তু কোম্পানি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা ম্যানেজার বা প্রধান বরাবর পাঠাতে হবে, ঠিক আছে। অফিস বরাবর ডাকযোগে রেজিস্ট্রিপত্র দ্বারা প্রেরণ করতে হবে। যখন পৌঁছাবে ধরে নিতে হবে সবার প্রতি সমন জারি হয়ে গেছে। এরপরে সমনে যাকে তলব করা হচ্ছে, তলবী ব্যক্তিকে পাওয়া না গেলে, অর্থাৎ যার প্রতি সমনটা জারি হয়েছে সেই ব্যক্তি বাসায় নেই, সেক্ষেত্রে কি করতে হবে সেটাও এখানে বলে দিয়েছে ধারা 70-এ, যে যথাযথ চেষ্টা করিয়াও যদি পাওয়া না যায়, তবে 2 কপির 1 কপি পরিবারের সাবালক পুরুষ সদস্য যিনি আছেন, আবারও বলি সাবালক পুরুষ সদস্য হতে হবে, নিকট প্রদান করে সমনের প্রতিলিপির অপর পাতায় কী করতে হবে, এটা স্বাক্ষর নিলে এটা সমন জারি হয়েছে বলে ধরে নিতে হবে। এছাড়া এই বিধান অনুসারে, অর্থাৎ পূর্বোক্ত 70 ধারার বিধান অনুসারে যদি পাওয়া না যায়, সেক্ষেত্রে সমন জারি করতে না পারলে তখনকার পদ্ধতি হলো কি, লটকায়ে জারি করতে হবে। 69-70 ধারায় জারি না হইলে বাসস্থানের প্রকাশ্য স্থানে 2 কপির 1 কপি লটকাইয়ে দিবেন এবং এটা যথাযথভাবে জারি হয়েছে বলে ধরতে হবে। এরপরে আমাদের 72 ধারা দেখি প্রজাতন্ত্রের উপর সমন জারি, অর্থাৎ অফিস প্রধানের উপর, ঠিক আছে, এই সমনটা জারি করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এইখান থেকে যে বিষয়গুলো দেখলাম, যে সমন কিভাবে জারি করতে হয়, ঠিক আছে, কার কে জারি করবে, সব বিষয়গুলো এখানে বলা আছে। এবং স্থানীয় সীমারেখার বাইরে হলে, যে অন্য কোনো ম্যাজিস্ট্রেটের আদালতের এখতিয়ারের অধীন হলে, সেই ম্যাজিস্ট্রেটের উপরে বরাবর সমনটা প্রেরণ করে দিতে হবে। তাহলে 68, 69 থেকে 73 পর্যন্ত সমনের বিষয়গুলো গেল। এখন আমরা দেখব যে সমনে যদি তাকে না পাওয়া যায়, তাহলে যে পরবর্তী পদক্ষেপটা আদালত কি দেবে, যে সমন প্রেরণ করেছে কিন্তু সে আসে নাই ওই ডেটে, তখন আদালত যে বিষয়টা করে সেটা হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা, যেটা হচ্ছে ওয়ারেন্ট, অর্থাৎ ওয়ারেন্ট ইস্যু হয়, ওয়ারেন্ট জারি হয়। ওয়ারেন্ট জারি হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে চলে আসে। আমরা ইতিপূর্বের যে ক্লাসগুলো করেছি সেখানে ওই 48 থেকে আমরা দেখেছি কিভাবে গ্রেপ্তার করতে হয়। ওখানে আমরা 2টি বিষয় দেখেছিলাম, যে ওয়ারেন্টে অর্থাৎ পরোয়ানায় গ্রেপ্তার এবং বিনা পরোয়ানায় গ্রেপ্তার। এই যেভাবে ওয়ারেন্ট জারি হলে পুলিশ 48 থেকে 53 যে বিধান আছে, ওই বিধান অনুযায়ী পুলিশ গ্রেপ্তার করে নিয়ে আসে। এখন একটা গ্রেপ্তারি পরোয়ানা কেমন হবে আমরা দেখি। একটা গ্রেপ্তারি পরোয়ানা লিখিত হবে, প্রিজাইডিং অফিসার বা বিচারক কর্তৃক বা ম্যাজিস্ট্রেট বেঞ্চের যে কোনো সদস্য কর্তৃক স্বাক্ষরিত হবে, আদালতের সিলমোহর সেখানে থাকবে, ঠিক আছে। এরপর হচ্ছে এই গ্রেপ্তারি পরোয়ানা কতক্ষণ বলবৎ থাকবে, অর্থাৎ গ্রেপ্তারি পরোয়ানার অর্থ হলো যে আসামিকে ধরে নিয়ে আসতে হবে, আর প্রদানকারী আদালত বাতিল না করা পর্যন্ত অথবা কার্যকর না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। এই যে কথাটি, প্রদানকারী আদালত বাতিল না করা পর্যন্ত, এর অর্থ হলো যে ধরুন গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, এখন আসামি আদালতে এসে হাজিরা দিয়েছে, তখন এই গ্রেপ্তার প্রদানকারী আদালত তাকে জামিনে মুক্তি দিতে পারে, দিয়ে তখন গ্রেপ্তারি পরোয়ানাটা আর কার্যকরটা বাতিল করে দিতে পারে, অথবা উহা কার্যকর না হওয়া পর্যন্ত পুলিশ যখন এই পরোয়ানাটা নিয়ে আসামি ধরে তখনই এর কার্যকারিতা শেষ হয়ে যায়।
আচ্ছা, ৭৬ ধারায় দেখব যে আদালত জামানত গ্রহণের নির্দেশ দিতে পারেন, অর্থাৎ এই যে গ্রেপ্তারি পরোয়ানাটা আদালত প্রেরণ করে সেইখানে কিছু বিষয় থাকে যে জামানত দিলে তাকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করা যাবে না, তাকে ছেড়ে দেওয়া যাবে, ঠিক আছে। অর্থাৎ আদালত বিবেচনামূলক ক্ষমতায় জামিনদার সহ মুসলেকা সম্পাদন করতে পারে, একটা মুসলেকের মাধ্যমে তাকে ছেড়ে দিতে পারে, সেই বিষয়গুলো এই জন্য পরোয়ানার এই বিষয়গুলো উল্লেখ থাকবে যে জামিনদারের সংখ্যা, ঠিক আছে, অর্থের পরিমাণ, আদালতে কখন হাজির হতে হবে, অর্থাৎ একটা পরোয়ানা নিয়ে গেছে ওই পরোয়ানা এটা থাকতে পারে যে তুমি যদি দুইজন জামিনদার দিতে পারো এত পরিমাণ অর্থের, ঠিক আছে, জামানত দিতে পারো, তাহলে কি করা হবে যে এই নির্দিষ্ট সময় হাজির হওয়ার শর্তে যদি তুমি রাজি হও তাহলে তোমাকে এখন গ্রেপ্তার করা হবে না, ছেড়ে দেওয়া হবে। যে অফিসারের উপরে পরোয়ানা নির্দেশিত হয় তিনি এই মুসলেকিটা আদালতে প্রেরণ করবে, অর্থাৎ এই যে মুসলেকিটা সে সম্পাদন করলো, যে অফিসার এই পরোয়ানা নিয়ে গেছে তিনি এই মুসলেকিটা আদালতে প্রেরণ করবেন। এই তথ্যগুলো হচ্ছে ৭৬ ধারার। এরপরে ৭৭ ধারার যে বিষয়গুলো বলছে যে পরোয়ানা যাহার প্রতি নির্দেশিত হইবে, কে কার প্রতি এটা নির্দেশিত হবে, কে এটা পালন করবে, কে এটা কার্যকর করবে। এক বা একাধিক পুলিশ অফিসার এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক তদ্রূপ নির্দেশিত হইবে, অর্থাৎ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যেমন নির্দেশ দেবেন অথবা এক বা একাধিক পুলিশ অফিসার এটা কার্যকর করতে পারেন। পুলিশ অফিসার না পাওয়া গেলে প্রদান করে আদালত এক বা একাধিক ব্যক্তির উপরে নির্দেশ দিতে পারেন, তারা কার্যকর করবেন। এবং বিভিন্ন ব্যক্তির প্রতি পরোয়ানা সকলে বা যে কোনো একজন কার্যকর করতে পারে, অর্থাৎ কয়েকজনের প্রতি এই পরোয়ানাটা গেছে তার মধ্যে যে কোনো একজন এটা করলে হবে। তাহলে আদালতে হাজির হওয়ার জন্য আদালত প্রথমে দিল হলো যে সমন, অর্থাৎ ডেকে পাঠালো, চিঠি পাঠালো, পত্র পাঠালো। সে পত্রে না আসলে তখন কি করলো আদালত গ্রেপ্তারি পরোয়ানা দিল, ওয়ারেন্ট দিল, অর্থাৎ ধরে নিয়ে আসুন। এখন তাকে ধরতে যেও পাচ্ছে না তখন দেবে একটা প্রোক্লেমেশন, ঘোষণা বা হুলিয়া, ঠিক আছে। অর্থাৎ সে যদি পলায়ন করে তাহলে কি করবে, হুলিয়া দেবে, যে পলাতক ব্যক্তির জন্য হুলিয়া, এটা ৮৭ ধারা। পড়ি, আদালত যদি বিশ্বাস করে যে সাক্ষ্য গ্রহণ করে বা না করে, মানে মামলার পর্যায়ের কথা বলছে, যার বিরুদ্ধে পরোয়ানা প্রদান করা হয়েছে সে ব্যক্তি পালাতক হইয়াছে, আত্মগোপন করিয়াছে, তাহলে কি করবে, তবে একটি নির্দিষ্ট স্থানে হুলিয়া জারির তারিখ হইতে ৩০ দিনের কম নয় এমন একটি নির্দিষ্ট সময়ে হাজিরের নির্দেশ দিবা লিখিতভাবে হুলিয়া জারি করতে পারেন। অর্থাৎ ৩০ দিন সময় দিয়ে নির্দিষ্ট একটা সময় নির্দিষ্ট স্থানে অর্থাৎ আদালতে হাজির হতে বলবে, এরকম একটা কি ঘোষণাপত্র জারি করবেন। এখন হুলিয়া যেই স্থানে পাঠ করতে হবে, এটা কোথায় এটা পাঠ করবে বা কোথায় এটা ঘোষণা করবে, অর্থাৎ সাধারণভাবে উক্ত ব্যক্তি সাধারণত যেখানে বাস করে বা সেই শহরে বা সেই গ্রামের প্রকাশ্য স্থানে পাঠ করতে হবে। আসামি যে গ্রামে বা যে শহরে বসবাস করে সেইখানে এটা পাঠ করতে হবে, অথবা আসামি যে বাড়িতে বাস করে সেই বাড়িতে সেই স্থানে সেই মহল্লায় প্রকাশ্য স্থানে লটকায় দিতে হবে, এবং একটি কপি আদালত ভবনের প্রকাশ্য স্থানে লটকায় দিতে হবে, ঠিক আছে। তাহলে হুলিয়াটা জারি হবে। এটা এবার প্রদানকারী আদালত লিখিতভাবে যদি বিবৃতি দেয় যে যথাযথভাবে জারি হয়েছে তাহলে তা চূড়ান্ত প্রমাণ বলে গণ্য হবে, অর্থাৎ আদালত একটা বিবৃতি দিতে পারে যে এই হুলিয়াটা যথাযথভাবে এটা সম্পন্ন করা হয়েছে। আমরা আগেই বলেছি যে সমন জারি ব্যর্থ হলে ওয়ারেন্ট, ঠিক আছে, ওয়ারেন্ট দিতে ব্যর্থ হলে এই হুলিয়া জারি করা হয়। এই হুলিয়াও যদি তাকে না পাওয়া যায় তখন তার সম্পত্তিকে ক্রোক করা হয়, যেটাকে বলেছে অ্যাটাচমেন্ট, ঠিক আছে, অ্যাটাচমেন্ট, ক্রোক। এখন এই ক্রোক করতে হবে কীভাবে, ক্রোকের বিধানাবলী আমরা এই ৮৮ ধারায় ক্রোকের বিষয় সম্পর্কে বলা হয়েছে, ঠিক আছে, যে যে ব্যক্তির সম্পত্তি ক্রোক করা যাবে, সরি, ক্রোকের বিষয়ে আদালত যে যে বিষয়টা বলল, সরি, হ্যাঁ, ক্রোক। এখন আমরা ৮৮ ধারায় এই পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোক সম্পর্কে আমরা জানো, ৮৮ ধারায় বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে, আমরা একটু ধারাবাহিকভাবে দেখি। আর দেওয়ানি কার্যবিধির ৬০ ধারায় এই ক্রোক সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখন আদালত স্থাবর বা অস্থাবর উভয় সম্পত্তি ক্রোক করতে পারে। ৮৮-এর ১ উপধারায় বলা হয়েছে। ২ উপধারায় বলেছে অন্য জেলার সম্পত্তি তথাকার ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজস্বে ক্রোক করা যায়। এবং ক্রোকের পদ্ধতি, ঋণ বা অস্থাবর সম্পত্তি হলে সেটা এই পদ্ধতি ক্রোক করতে হবে যে ওই সম্পত্তি আটক করিয়া, ঠিক আছে, বা রিসিভার নিয়োগ করে, রিসিভারের বিধানেই ৪৪ ধারায় আছে এসআর অ্যাক্ট অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনের সম্পত্তি প্রদান নিষিদ্ধ করে এই সম্পত্তি অন্য কাউকে প্রদান করা যাবে না, অথবা আদালতের ইচ্ছানুসারে যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেন। এখন এই ক্রোকের বিষয়টা যদি স্থাবর সম্পত্তি হয় সেই ক্ষেত্রে কি করবে, আদালত তার দখলটা নিতে পারে, সেখানে রিসিভার নিয়োগ করে দিতে পারে, ঠিক আছে, অথবা সম্পত্তি প্রদান নিষিদ্ধ করে দিতে পারে। আর আদালতের ইচ্ছা অনুসারে অন্য যে কোনো ব্যবস্থা বা এর মধ্যে দুইটির যে কোনো একটা ব্যবস্থা গ্রহণ করে। অর্থাৎ এখানে ক্রোকের বিষয়ে আসলে আমরা দুইটি ব্যাপার আছে, একটা হচ্ছে স্থাবর সম্পত্তি আর একটা হচ্ছে অস্থাবর সম্পত্তি। হ্যাঁ, অস্থাবর সম্পত্তির এখানে একটা শব্দ হচ্ছে আটক করিয়া, আর স্থাবর সম্পত্তির ক্ষেত্রে দখল, এই দুটো শব্দ মনে রাখতে হবে। হ্যাঁ, এখন ৫ উপধারায় বলছে যে সম্পদ, এই যে প্রাণী, ঠিক আছে, বা সম্পদ যদি কি হয়, পচনশীল হয়, ঠিক আছে,
পচনশীল প্রকৃতির হলে সেগুলো বিক্রয় করবে আদালত এবং সেই অর্থ আদালতের ইচ্ছা অনুসারে, ঠিক আছে, ব্যয় করা হবে। এখন এই যে রিসিভারের কথাটা এখানে বললো, এই রিসিভার কিভাবে নিয়োগ হবে, ঠিক আছে, কিভাবে রিসিভার ফাংশন বা কাজ করবে, সেই কথাগুলো এই দেওয়ানি কার্যবিধির 40 আদেশে যেভাবে বলা হয়েছে সেইভাবেই হবে। সেই কথাটা উপধারা 6 বলা হয়েছে। 6 ক উপধারায় বলা হয়েছে যে 6 মাসের মধ্যে ক্রোকের সম্পত্তি উদ্ধার, অর্থাৎ অপর ব্যক্তির সম্পদ ক্রোক হলে, অর্থাৎ যার সম্পত্তি ক্রোক করার কথা তার ভিন্ন অন্য কোনো ব্যক্তির সম্পত্তি ক্রোক হলে সে আদালতে এসে আপত্তি করতে পারবে যে প্রকৃতপক্ষে তার সম্পত্তি ক্রোক করা সঠিক হয়নি। এবং 6 মাসের মধ্যে যদি ওই ব্যক্তি মারা যায় তাহলে তার আইনানুগ প্রতিনিধি যারা তারা এই কাজটা করতে পারবে। এবং 6 খ উপধারায় যে কথাটি বলা হয়েছে, যে আদালতে ক্রোক করেছে সেই আদালতে আপত্তিটি দাখিল করতে হবে, ঠিক আছে। এরপরে 6 গ উপধারায় বলেছে যে আদালতে আপত্তি সেই আদালত তদন্ত করবে, অর্থাৎ ক্রোকটা সঠিকভাবে হলো কিনা বা অপর কোনো ব্যক্তির সম্পত্তি ক্রোক করা হয়েছে কিনা সেই বিষয়ে তদন্ত করবে যে আদালতে আপত্তি সেই আদালত। এই ঘতে এসে বলছে দাবি সম্পূর্ণ বা আংশিক অগ্রাহ্য হলো। এখন একজন দাবি করছে যে তার সম্পত্তি ভুলভাবে কি করা হয়েছে, ক্রোক করা হয়েছে, তখন এই যে দাবি উত্থাপন করেছে সেই দাবির আংশিক অথবা সম্পূর্ণ কি করেছে, অগ্রাহ্য করেছে, তখন সে 1 বছরের মধ্যে মামলা করবে যে তার সম্পত্তি ফেরত পাওয়ার জন্য। এবার একটা বিষয় বলা সুমতে যে ঘোষণায় উল্লিখিত সময়ের মধ্যে, অর্থাৎ যে সময়ের মধ্যে হাজির হতে বলা হয়েছিল সেই সময়ের মধ্যে হাজির হলে এই ক্রোকের মাল ওই আসামিকে ফেরত দেওয়া হবে। এরপরে এই উপধারার সাথে বলা হয়েছে যদি ধ্বংসশীল বা পচনশীল হয় সেক্ষেত্রে আদালত এই সম্পত্তিটা বিক্রয় করে তার অর্থ সঠিকভাবে গুছিত করতে পারবে, সেই কথাগুলো উপধারার সাথে বলা হয়েছে। তাহলে এইখানে দেখেন ক্রোক সম্পর্কে বিস্তারিত যে বিধানটা স্থাবর অস্থাবর সব বিষয় এখানে গেল। আরেকটা বিষয় হচ্ছে ক্রোকের সম্পত্তি পুনরুদ্ধার, এটা 2 বছরের মধ্যে পুনরুদ্ধার করা যায়। অর্থাৎ বিষয়টা হচ্ছে যার সম্পত্তি ক্রোক করা হয়েছে সে যদি আদালতে উপস্থিত হয়, সে যদি আদালতে হাজির হয় বা গ্রেপ্তার হয়, সে যদি এটা বুঝাইতে পারে, ঠিক আছে, সে আত্মগোপন করে নাই, অর্থাৎ হুলিয়াটা সঠিকভাবে জারি হয় না, সে নোটিশ পায় নাই, অথবা সে গ্রেপ্তারি পরোয়ানা কোনো কিছুই সে পায়নি, তাহলে ক্রোক সম্পত্তি যে আদালত যে সম্পত্তি ক্রোক করেছিল সেই সম্পত্তি রাখতে তার একটা আদালতের একটা খরচ আছে দেখাশোনা করতে, সেই সব খরচ বাদ দিয়ে নিট মূল্য, ঠিক আছে, ঠিক আছে, নিট যে মূল্যটা থাকে অথবা যে সম্পত্তি থাকে সেই আংশিক সম্পত্তি আদালত তাকে ফেরত দেবে। এই আবেদন যদি আদালত অগ্রাহ্য করে যে না তোমাকে ফেরত দেওয়া হবে না, তাহলে এই ফৌজদারি কার্যবিধির 405 ধারা মতে আপিল করা যায়, আপিল করে এই সম্পত্তি ফেরত আনা যায়। তাহলে আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম সেই বিষয়টা হচ্ছে একজন ব্যক্তিকে আদালতে হাজির হওয়ার জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয় সেই পদ্ধতি সম্পর্কে আমরা এই পুরো ক্লাসটা করলাম। তাহলে এখানে আমরা যে বিষয়টা দেখতে পেলাম যে আদালতে হাজির হওয়ার জন্য এই যে প্রথমে সমন, তারপরে ওয়ারেন্ট, তারপরে ক্রোক, তারপরে হুলিয়া, তারপরে ক্রোক। তাহলে এই বিষয় সম্পর্কে আমাদের একটা পূর্ণ ধারণা হয়ে গেল। আমরা পরবর্তীতে যে বিষয়গুলো আছে আমরা 6 চ্যাপ্টার হয়ে গেল, 7 চ্যাপ্টারের ক্লাসগুলো নেব। আশা করি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আরও কোনো বিষয় জানতে হলে কমেন্ট বক্সে আমাদের জানাবেন। এই শুভকামনায় সবাই সুস্থতা কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।